Hello everyone, this is Shankha Shubhra Roy Kormakar and welcome to my channel that is Reverberation Guidelines. সো আজকে থেকে যে পার্টিকুলার টপিক নিয়ে আমরা পড়াশোনা করব সেটা কমপ্লিটলি থার্মোডাইনামিক্সের পার্ট। সো আজকে ডে 1 আজকে আমরা যে পার্টিকুলার ইস্যুসগুলোকে নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি কনসেপ্ট অফ হিট অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক এবং তারা কিভাবে রিলেটেড এই পার্টিকুলার ইস্যু নিয়ে কথা বলবো এবং এখান থেকে আমরা থার্মোমিটার কিভাবে কাজ করে সেই জিনিসটাও বোঝার চেষ্টা করব। সো হিয়ার উই স্টার্ট। সবার ফার্স্টে আমরা বুঝবার চেষ্টা করব তাপ কী। সো এই তাপ সম্পর্কে আমি বেশ কিছু তথ্য আগে দেব এবং এই তথ্যগুলোর উপর নির্ভর করেই তাপ জিনিসটাকে আমি কমপ্লিটলি ডিসক্রাইব করব। দ্য ফার্স্ট থিং, তাপ হচ্ছে এক ধরনের শক্তি। আর আমরা জানি শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা যায়। দ্যাটস ওয়াই আমরা যদি কোনো জায়গায় একটা টিউব বা বাল্ব জ্বালিয়ে দিই তাহলে সেই টিউব বা বাল্ব থেকে কিছুক্ষণ বাদে একটা হিট এনার্জি বা তাপ শক্তি পেতে থাকি। সো বেসিক্যালি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তাপ এক ধরনের শক্তি। একদম প্রাথমিক অবস্থায় আমাদের কাছে একটা ভুল ধারণা ছিল, যেখানে বলা হচ্ছে যে তাপ নাকি এক ধরনের ওজনহীন প্রবাহমান পদার্থ। তাই প্রাথমিক একটা ভুল ধারণা ছিল। সো প্রাথমিক ধারণা ছিল তাপ ওজনহীন প্রবাহমান পদার্থ, এবং এই পুরো কনসেপ্টটা যখন সম্পূর্ণরূপে নস্যাৎ করা হয় তখন বোঝা যায় যে বেসিক্যালি যদি আমরা কোনো বস্তুকে গরম করতে শুরু করি, অর্থাৎ যদি তার ওপরে তাপ দিতে শুরু করি, তাহলে সেটি আগের তুলনায় বেশি উষ্ণ হয়, এবং যদি আমরা সেটাকে আরও ঠান্ডা করতে শুরু করি তাহলে সেটা আগের তুলনায় শীতল হয়। অর্থাৎ তাপ হলো এমন একটি শক্তি যা গ্রহণে কোনো বস্তু উত্তপ্ত এবং বর্জনে শীতল হয়। সো দ্য নেক্সট পয়েন্ট হচ্ছে এটাই, তাপ এমন একটি শক্তি যা গ্রহণে বস্তু গরম হয় ও বর্জনে শীতল হয়। ক্লিয়ার? ওয়েল, নাম্বার 3, যে পার্টিকুলার পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো এবং আমরা খুব বেশি জিনিস না বুঝলেও চলবে, তবু আমি বলছি। আমরা বিভিন্ন রকম পদার্থ দেখতে অভ্যস্ত। এই বিভিন্ন রকম পদার্থ বলতে আমাদের কাছে মোট 5 প্রকারের পদার্থ হয়। সো স্টেটস অফ ম্যাটার যদি আমরা বোঝার চেষ্টা করি, সো স্টেটস অফ ম্যাটার্সকে আমরা মোট 5টা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। একটা তো হচ্ছে কঠিন, একটা তো হচ্ছে তরল, একটা হচ্ছে অবভিয়াসলি গ্যাস, এবং এই তিনটে নিয়ে আমরা কথা বলবো। এবং লাস্ট দুটো পয়েন্ট যেগুলো আমি জয়েন্টের ক্লাসে আলোচনা করব, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। সো এই 5টা স্টেট থেকে থাকে। সো লাস্টেরটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। সো আমি লিখেও দিচ্ছি, বোস আইনস্টাইন কনডেনসেট। ক্লিয়ার? সো এই 5টা স্টেটের ওপর নিয়েই আমরা পুরো ডেটাগুলোকে নিয়ে ভাববো। সো এখন যদি আমরা এই তাপের ফর্মেশন বা তাপ কি সেটা বুঝবার চেষ্টা করি, তাহলে সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো একটি পদার্থের যদি গঠন ভাবি, তাহলে পদার্থ তৈরি হয় বিভিন্ন রকম অণু পরমাণু দ্বারা। এখন এই অণু পরমাণু গুলি একটি নির্দিষ্ট সজ্জারিটিতে পদার্থের মধ্যে থাকে, এবং এই অণু বা পরমাণুগুলো কখনোই কিন্তু কোনো একটি পদার্থের গঠনগত মূলক হিসেবে থাকলেও তারা কখনোই স্থির নয়। এখন এরা যারা স্থির নয় তাদের মোট 3 ধরনের গতি থাকে, একটা রৈখিক গতি, একটা ঘূর্ণন গতি এবং একটা কম্পনজনিত গতি। অর্থাৎ অণু এবং পরমাণুর এ রৈখিক গতি, বি ঘূর্ণন গতি এবং সি কম্পন গতি থাকে। এখন
এই তিনটে গতি থাকবার ফলে যে কোনো একটি পদার্থের মধ্যবর্তী অণুগুলি প্রত্যেক মুহূর্তে নিজের নিজের স্থানে থেকে কাঁপতে থাকে এবং এই জাতীয় কাঁপবার জন্য যে শক্তি তৈরি হয় সেই শক্তির অবস্থাই বাস্তব ক্ষেত্রে তাপ। অর্থাৎ যেভাবে কোনো একটা গতিশক্তি আমরা জানি যে পদার্থ ধরে থাকে এবং এই শক্তিকে আমরা অন্য কোনো শক্তিতে পরিবর্তিত করতে পারি, সেটাই হচ্ছে তাপ। অর্থাৎ পদার্থের মধ্যে থাকা অণু বা পরমাণুগুলোর যে তাপীয় বহিঃপ্রকাশ অর্থাৎ যে উত্তেজিতা, সেটাই বাস্তব ক্ষেত্রে আমরা তাপীয় শক্তি বলে চালাই। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট যেটা আমরা সব সময়ের জন্য জানবার চেষ্টা করব এবং যেটা থেকে ক্যালোরিমেট্রি বলে একটা বিশাল বড় চ্যাপ্টার তৈরি হবে, দ্যাট ইজ যে তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হয়। ক্লিয়ার? অর্থাৎ আমরা যখনই কোনো জিনিসের মধ্যে দেখব তাপীয় প্রবাহ হচ্ছে, তখনই আমাদেরকে একটা জিনিস অন্তত পক্ষে বুঝতে হবে যে এই তাপীয় প্রবাহের অভিমুখ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে হতে থাকবে। ক্লিয়ার আমার কথা? অ্যান্ড অল দ্য পয়েন্টস কমপ্লিটলি তাপকে ক্লাসিফাই করে যে তাপ কি জাতীয়। এখন যদি আমরা তাপের একক নিয়ে কথা বলতে থাকি, সো তাপের একক বলতে আমরা কি বুঝি? তাপের একক বলতে আমরা বাস্তব ক্ষেত্রে শক্তির একক নিয়েই কাজ করব, কারণ আমরা জানি তাপ বাস্তব ক্ষেত্রে এক ধরনের শক্তি। সেই জন্য এসআইতে তাপের একক হচ্ছে জুল। সিজিএসে তাপের একক একটা প্যাটার্ন থাকে এবং এটাকে আমরা বলি ক্যালোরি, এবং এটা একটা স্পেশাল টাইপ অফ একক। এই ক্যালোরির সাথে জুলের একটা খুব ভালো সম্পর্ক আছে। So 1 cal, that is 1 calorie equal to 4.186 joule, যেটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য করব 4.2 joule, and it is one of the most important part. আর একটা পয়েন্ট আমরা যেহেতু একটু জেনে রাখি, that is the APS unit of heat, যেটা ফুট পাউন্ডাল সেকেন্ড থেকে আসছে, সেটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, BTHU, এবং এই হচ্ছে তাপের মোট এককগুলোর একটা ধারণা। এবার যদি আমরা তাপের মাত্রা বার করতে চাই, সো মাত্রা বার করতে গেলে কি করতে হবে? আমি বারবার করে বলছি তাপ বাস্তব ক্ষেত্রে এক ধরনের শক্তি, তাহলে শক্তির মাত্রা কত? mL² T⁻², and that will be the ditto equal with the dimension of heat, অর্থাৎ এটাই হয়ে যাবে বাস্তব ক্ষেত্রে তাপের মাত্রা। ক্লিয়ার? রাইট নাও আমরা উষ্ণতা নিয়ে কথা বলবো। সো উষ্ণতার একটা পোশাকি নাম আছে যাকে আমরা বলি তাপমাত্রা। সো উষ্ণতা জিনিসটা কি না, দেখ ধর কোনো একটা বস্তু খুব বেশি তাপ নিল এবং তাপ নেওয়ার ফলে বস্তুটা কিরকম হবে? উষ্ণ হবে। আবার বস্তু যদি তাপ বর্জন করে তাহলে কিরকম হবে? বস্তুটা শীতল হবে। এখন এই উষ্ণ হওয়া বা শীতল হওয়া এর ডিগ্রিকে যে স্পেসিফাই করে তাকে বলা হয় উষ্ণতা। অর্থাৎ ডিগ্রি অফ hotness or coldness is known as temperature, right? অর্থাৎ কোনো একটা বস্তু ঠিক কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা নির্ধারিত হয় সম্পূর্ণরূপে উষ্ণতা দ্বারা। এখন উষ্ণতা বাস্তব ক্ষেত্রে হলো একটা বহিঃপ্রকাশ। কার না, কোনো বস্তুর মধ্যে মোট কতটা তাপ অন্তর্নিহিত আছে সেই তাপ বা তার আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে উষ্ণতা। অর্থাৎ বস্তুর অন্তর্নিহিত শক্তির বাহ্যিক বহিঃপ্রকাশ হলো উষ্ণতা। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট যেটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সবসময়ের জন্য মনে রাখবো যে কোনো বস্তুর তাপীয়
তাপীয় অবস্থার বহিঃপ্রকাশ উষ্ণতা এবং এই উষ্ণতা নির্ধারণ করে তাপপ্রবাহের অভিমুখ। সো দ্য লাস্ট পয়েন্ট, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটু আগে বলেছিলাম যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ যায়। সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট, আমরা উষ্ণ বস্তু ও শীতল বস্তু চিনি কি করে? যে বস্তুটার তাপমাত্রা বেশি সেটা উষ্ণ বস্তু, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যার তাপমাত্রা বেশি তাকে আমরা উষ্ণ বস্তু বলে নির্ধারিত করি, আর দুটো বস্তুর মধ্যে যার তাপমাত্রা কম তাকে আমরা শীতল বস্তু বলে নির্ধারিত করি। এবার সব সময়ের জন্য তাপীয় প্রবাহ হবে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে, অর্থাৎ এই উষ্ণতাই হচ্ছে এমন একটা কি ফ্যাক্টর যেটা নির্ধারণ করে কোন দিক থেকে কোন দিকে তাপ প্রবাহ হবে। অ্যান্ড এই পয়েন্ট থেকে আমরা লাস্ট জিনিস যেটা বলতে পারি যে তাপমাত্রা হলো তাপের ফলাফল মাত্র, অর্থাৎ যদি কোনো বস্তু তাপ গ্রহণ করে তাহলে সেটা উষ্ণ হবে, আমরা অলরেডি বললাম, আর যদি কোনো বস্তু তাপ বর্জন করে তাহলে সেটা শীতল হবে। অর্থাৎ তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়বে এবং তাপ বর্জনে বস্তুর উষ্ণতা কমবে। অর্থাৎ আমরা এই উষ্ণতাটাকে মেইনলি একটা এফেক্ট হিসেবে ডিফাইন করতে পারি, যেটা কিনা তাপ অর্থাৎ যে রিজনটা গ্রহণ করছে বা বর্জন করছে তার বেসিসে। ক্লিয়ার আমার কথা? এখন যদি আমরা তাপমাত্রার একক ধরি, তাহলে তাপমাত্রার একক সিজিএস ইউনিটে আমরা সবসময়ের জন্য বলতে পারি ডিগ্রি সেলসিয়াস। যদি এসআই ইউনিট ধরি তাহলে অবভিয়াসলি শুধু কেলভিন, এবং যদি এফপিএস ইউনিট ধরি সেখানে হবে ডিগ্রি ফারেনহাইট। সো এই তিনটে জিনিস আমরা প্রচণ্ড ভালোভাবে জানব। এবং তাপমাত্রা যেহেতু একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অর্থাৎ কোনো একটি বস্তুর তাপীয় অবস্থার বহিঃপ্রকাশ মাত্র, সেই জন্য এর ডাইমেনশন বা মাত্রা হয় না। তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা এর মাত্রা লিখতে পারি, যেটাকে আমরা থিটা দিয়ে ডিফাইন করি, কিন্তু এটা আমাদের জন্য ব্যবহার না করলেও চলে। ক্লিয়ার? যে পার্টিকুলার পয়েন্টসগুলোকে নিয়ে আমি মোটামুটি এদের নর্মাল থিওরি হিসেবে দিয়েছি, সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে নিয়ে তোরা তাপ আর উষ্ণতার পার্থক্য লিখতে পারবি, এবং আমি জানি তোরা এটা খুব ভালো করতে পারবি। সো রাইট নাও আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জলের সমুচ্চশীলতা ধর্ম। সো এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। সো এই সমুচ্চশীলতা ধর্মটাকে আমি প্রথমে আগে বলে দিই, দেন আমি অন্যরকম কনসেপ্টে আসছি। সো সমুচ্চশীলতা ধর্ম বাস্তব ক্ষেত্র কি বলছে? না বলছে যে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত এরকম একাধিক কন্টেনার বা বোতলকে যদি আমরা জল দিয়ে পূর্ণ করতে আরম্ভ করি, অর্থাৎ জলপূর্ণ করতে আরম্ভ করি, তাহলে প্রত্যেকটি কন্টেনারে অন্তিম অবস্থায় একই উচ্চতা অবধি জলতল থাকবে। প্রতিটি পাত্রে জলের পরিমাণ ভিন্ন হতেই পারে, কিন্তু জলতলের উচ্চতা সর্বদা সমান হবে। সো এই পুরো এক্সপেরিমেন্টটাকে আমি একটু আমার মতো করে বোঝাবার চেষ্টা করছি। সো ধরা যাক আমার কাছে এখানে একটা কন্টেনার আছে, আর এই কন্টেনারকে আমরা সংযুক্ত করে রেখেছি আরেকটা কন্টেনারের সাথে। এখন এই দুটো কন্টেনারকে আমরা কি করছি, এই মাঝের সেকশনটাতে একটা ভালভ ইউজ করছি। সো ভালভ কথার মানে কি, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, শুধু এটুকু জেনে রাখি যে ভালভ বলতে এটা বোঝায় যা কিনা প্রবাহকে সম্পূর্ণরূপে বাধা দেয় বা একমুখী হতে দেয়। আমরা বোধহয় একটু একটু হলেও বায়োলজিতে পড়েছি, যেখানে আমরা সেমিলিউনার, বাইকাসপিডাল, ট্রাইকাসপিডাল এই জাতীয় নামগুলোর সাথে পরিচিত, দ্বিপত্রক, ত্রিপত্রক, সো ওই ভালভগুলোর সাথে আমরা কিছুটা হলেও পরিচিত। সো ভালভ কথার মানে হচ্ছে যেটা হচ্ছে প্রবাহকে কমপ্লিটলি আটকে দেয় বা একমুখী করতে আরম্ভ করে। সো রাইট নাও আমি এখানে যে ভালভটা ব্যবহার করেছি এটা কমপ্লিটলি প্রবাহকে আটকে রেখেছে। এখন আমি কি করছি, আমি এই পাত্রে কিছু পরিমাণ জল ফেলছি। জল ফেলতে আমি দেখছি যে এই অবধি জলতল উচ্চতা উঠেছে। ক্লিয়ার আমার কথা?
আর আমি কি করেছি, এই কন্টেনারেও জল ভর্তি করেছি এবং এখানে জলতল একটা নির্দিষ্ট উচ্চতা অবধি উঠেছে। এখন আমাদের বেসিক লজিক কি বলছে, আমরা খুব স্পষ্টতই এটা চোখে দেখে বুঝতে পারছি যে এই পাত্রে জলের পরিমাণ অত্যন্ত কম রাদার দ্যান এই কন্টেনারের থেকে, কারণ এর ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক বেশি এবং এটা বিপুল পরিমাণ জল ধরে আছে। এখানে উচ্চতা বেশি হতে পারে কিন্তু এখানে জলের পরিমাণ অত্যন্ত কম, কারণ এর ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল খুব ছোট। এখন যদি আমরা কোনোভাবে এই ভালভটাকে রিমুভ করে দিই, অর্থাৎ ভালভটাকে যদি সরিয়ে দিই, ভালভ অপসারণ করা হলে কি হবে, ভালভ অপসারণ করা হলে আমরা যদি দেখতে চাই তাহলে বেসিক্যালি এইবার কন্টেনারে একটা অদ্ভুত জিনিস হতে যাবে। কি না, দুটো এজে সমান উচ্চতায় জল চলে আসবে। অর্থাৎ ধরা যাক এখান থেকে এই জলতল নেমে যাবে এবং এই কন্টেনারের আলটিমেটলি এই অবধি জল উঠে আসবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দুটোতেই ভূমি থেকে সমান উচ্চতা অবধি জল থাকতে শুরু করবে। তো সেটাকেই আমি এখানে দ্বিতীয়বার আঁকলাম। ক্লিয়ার আমার কথা, বোঝা যাচ্ছে? এটাই ছিল জলের সমুচ্চশীলতা ধর্ম, অর্থাৎ জলের পরিমাণ নির্ধারিত হচ্ছে না কিন্তু জলতলের উচ্চতা অবশ্যই সমান থাকবে যদি একাধিক পাত্র নিজেরা নিজেদের মধ্যে সংযুক্ত থেকে থাকে। আর এই পার্টিকুলার টপিকটাকেই আমরা বেসিক্যালি আলোচনা করব তাপ এবং তাপমাত্রায়। আমি দুটো বস্তুকে দেখছি, একটা বস্তুর আকৃতি হচ্ছে অত্যন্ত ছোট এবং একটা বস্তুর আকৃতি হচ্ছে অত্যন্ত বড়। এবার আমরা খুব ভালো করে বুঝেছি যে একটা জিনিস তাপ কি না, তাপ হলো কণার গতিশক্তির বহিঃপ্রকাশ। সো একটা জিনিস আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এই বস্তুটা ছোট তাহলে এর তাপ অবশ্যই কম। সো আমি ধরে নিচ্ছি ছোট বস্তুর তাপ কম, বড় বস্তুর তাপ বেশি। এখন শুধু তাই নয়, আমি এবার ধরে নিচ্ছি যে এর তাপমাত্রা T1 আর এর তাপমাত্রা T2, অর্থাৎ আমরা তাপমাত্রা নিয়ে কথা বলছি এবার। আবার এটাও ধরছি যে এই T1 তাপমাত্রা T2 থেকে বেশি, অর্থাৎ আমি ধরছি তাপ কম কিন্তু তাপমাত্রা বেশি। আবার এর যেহেতু আকৃতি বড়, এর তাপ বেশি কিন্তু তাপমাত্রা কম, হতেই পারে এরকম স্টেট। এখন এরকম কন্ডিশনে যদি এই দুটোকে আমি কখনো পাশাপাশি রাখি, অর্থাৎ এদের মধ্যে যদি তাপের প্রবাহ হতে পারে, তাহলে অবশ্যই দেখা যাবে বেশি উষ্ণ বস্তু থেকে শীতল উষ্ণ বস্তুর দিকে তাপ প্রবাহ হচ্ছে। হতে পারে এতে তাপ বেশি আছে, তা সত্ত্বেও শীতল বস্তু বলে উষ্ণ বস্তু থেকে ওর দিকে তাপের প্রবাহ হবে। ক্লিয়ার আমার কথা? যেটা কিনা এখানে হয়েছিল, দ্যাট হোয়াট আই ওয়ান্ট মিন, যে তাপকে আমরা বেসিক্যালি জলের পরিমাণ দিয়ে ডিফাইন করছি। যেমন আগেরবার এখানে জলের পরিমাণ বেশি ছিল, এখানে জলের পরিমাণ কম ছিল, এখানে তাপের পরিমাণ বেশি, এখানে তাপের পরিমাণ কম। কিন্তু যখনই আমরা ভালভ খুলে দিলাম, অর্থাৎ নিজেরা সংযোগ হতে থাকলো, তখন কি হবে না, তখনই বেসিক্যালি জল প্রবাহ সেই দিক থেকে হবে যেদিকে উচ্চতা বেশি এবং সেই দিকে হবে যেদিকে উচ্চতা কম। অর্থাৎ তাপমাত্রা বাস্তব ক্ষেত্রে কি বোঝাচ্ছে, তাপমাত্রা বাস্তব ক্ষেত্রে বোঝাচ্ছে জলতলের উচ্চতা। অর্থাৎ যতক্ষণ অবধি জলতলের উচ্চতা সমান না হচ্ছিল ততক্ষণ অবধি এই ফানেল থেকে জল এই দিকে ঢুকছিল। একই ঘটনা এখানে ঘটবে, যতক্ষণ অবধি উষ্ণতা বা তাপমাত্রা সমান না হবে ততক্ষণ অবধি এই ছোট বস্তুটি থেকে তাপ বড় বস্তুর দিকে ঢুকতে আরম্ভ করবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট কনসেপ্ট দ্যাট উই নিড টু জেনারেট। ক্লিয়ার আমার কথা? লাস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা তাপ আর তাপমাত্রা থেকে আমরা জানবার চেষ্টা করব, সেটা হচ্ছে তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রে এবং এই ক্যালোরিমিটার জিনিসটা কি এই নিয়ে আমরা প্রচুর অঙ্ক করব এবং ক্যালোরিমেট্রি বলে একটা আলাদা পার্টই আমাদের কাছে আছে। অন্যদিকে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার নিয়ে।
এবং আনফরচুনেটলি আমরা সবকটা থার্মোমিটার তো বুঝতে পারবো না, কয়েকটা থার্মোমিটার অবভিয়াসলি বুঝবো এবং ক্লাস 12-এ উঠলেও দেখবো আমরা আরও এক টাইপের থার্মোমিটার ব্যবহার করছি এবং সেটাকে থার্মোমিটার বলবো না, সেটা তাপের রোধের অঙ্ক এবং সেই ক্ষেত্রে আমরা দেখবো সেটাকে আমরা রোধ থার্মোমিটার বলে চালাই, রাইট? সো এখন আমরা দ্য লাস্ট থিং আজকের পাঠের যেটা করবো সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র। সো দ্য থিং আমরা এবার আলোচনা করছি সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র। সো কি বলা হচ্ছে না, এটা বুঝতে গেলে আগে আমরা একটু ইউক্লিড থিওরিটা পড়ে নিই। সো ইউক্লিড ছিলেন এমন একজন সায়েন্টিস্ট যিনি অনেক কিছু পস্টুলেটস আর থিওরেম দিয়ে গেছেন। সো এই পস্টুলেটসগুলোর মধ্যে আমরা একটা থিওরি খুব ভালোভাবে জানি, যেটা আমরা বলেছিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই আর z ইকুয়াল টু ওয়াই, যদি এই দুটো ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু জেড। ক্লিয়ার আমার কথা? এখন এই পার্টিকুলার প্যাটার্নের উপর দাঁড়িয়ে থেকে আমরা এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে প্রমাণ করব। সুতরাং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কথার অর্থ কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলছে বাস্তব ক্ষেত্রে যে দুটি বিচ্ছিন্ন সংস্থা যদি পৃথক পৃথকভাবে একটি নির্দিষ্ট সংস্থার সাথে তাপীয় সাম্যে থাকে তাহলে ওই সংস্থাদ্বয় নিজেরাও তাপীয় সাম্যে থাকবে। ক্লিয়ার? সো বেসিক্যালি আমি যে কথাটা বলতে চাইছি এর অর্থ হলো এটাই যে ধরা যাক আমাদের কাছে একটা সংস্থা আছে যার নাম x, একটা সংস্থা আছে যার নাম z। এখন x আর z তাপীয় সাম্যে আছে, অর্থাৎ উহাদের উষ্ণতা সমান। আই রিপিট এগেইন, তাপীয় সাম্যে আছে মানে উহাদের উষ্ণতা সমান, অর্থাৎ এর উষ্ণতা যদি T1 হয়, এর উষ্ণতা যদি T3 হয়, তাহলে বাস্তব ক্ষেত্রে T1 ইকুয়াল টু T3 হবে। সো আমি বেসিক্যালি উষ্ণতা নিয়ে কাজ করছি। সো তাপীয় সাম্য কথার অর্থ হলো উহাদের উষ্ণতা সমান। এখন আমি আরেকটা সেকেন্ড অবজেক্ট ধরছি যেটা কিনা আমরা y দিয়ে নাম দিচ্ছি এবং এই y সংস্থাটিও দেখা যাচ্ছে যে এই z বলে যে সংস্থাকে আমি ধারণা করেছি এই z সংস্থার সাথে তাপীয় সাম্যে আছে। অর্থাৎ আমি আবারও বলছি যে কথা, সেম কথা আমি আবার রিপিট করছি। অর্থাৎ এক্ষেত্রে এই সংস্থার উষ্ণতা যদি T2 হয়, এই সংস্থার উষ্ণতা T3 ছিলই, তাহলে এই দুটো কি হবে? অবভিয়াসলি সমান হবে। অর্থাৎ যদি এই ঘটনা হয়ে থাকে যে x z এর সাথে তাপীয় সাম্যে আছে, y z এর সাথে তাপীয় সাম্যে আছে, যদি এই দুটো ঘটনা প্যারালালি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে x আর y নিজেরাও তাপীয় সাম্যে আছে। ক্লিয়ার আমার কথা? এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সো আই থিঙ্ক এই পুরো ভিডিওটা একটু হলেও লেন্দি হয়ে যাচ্ছে। সো এই অবধি পার্ট 1 অফ থার্মোডাইনামিক্স শেষ হলো। আমি নেক্সট ভিডিওতে থার্মোমিটার এবং বিভিন্ন রকম টেম্পারেচার ক্যালকুলেশন নিয়ে নিউমারিক্যালসগুলো আপলোড করে দেবো। সো আমি মনে করি যে উইদিন 2 days আমি সেটা আপলোড করে দেবো। টিল দেন স্টে হোম, স্টে সেফ।